সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও এসেছি আমাদের রায়হানের বাড়িতে। আজকে আসলে সবাই যখন সোচ্চার হচ্ছেন রায়হান হত্যার যারা দোষী আছেন তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, পাশাপাশি অনেকেই কিন্তু আপনারা দেখেছেন যে আমরা লাস্ট টাইম যখন এই বাড়িতে এসেছিলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী একজন দানশীল ব্যক্তি তিনি রায়হানের শিশুকন্যার জন্য অনেক উপহার সামগ্রী পাঠিয়েছিলেন। আজকেও এরকম আরেকজন যিনি যুক্তরাজ্য প্রবাসী, পাশাপাশি যিনি আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে আমরাও অনেক সময় উপস্থাপন করেছি, তার একটি রাজনৈতিক পরিচয় আছে। তিনি সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক। তিনি বিভিন্ন কার্যক্রম করেছেন। পরবর্তী পর্যায়ে তিনি আবার তার পরিবারের জন্য তিনি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। ইংল্যান্ডে থাকা অবস্থায় এই যে ন্যাক্কারজনক ঘটনা তিনি শোনার পরপরই কিন্তু তিনি যে ইংল্যান্ডে যে আমাদের রায়হানের বোন যেখানে থাকেন সেই বোনের একদম তার বাড়িতে গিয়ে তাকে সমবেদনা জানিয়েছেন, বা তাদের পক্ষ থেকে ওইখানে যেসব ভয়েস রেইজ করার সেটি কিন্তু তিনি করেছেন। তিনি হচ্ছেন এমদাদ হোসেন চৌধুরী। আমরা একটু কথা বলতে চাই। প্রথমে জনাব এমদাদ হোসেন চৌধুরী, আপনি যদি বলতেন যে এই যে ঘটনায় যে প্রবাসী আপনি যখন ইংল্যান্ডে ছিলেন, এটি ইংল্যান্ডের মানুষের বা বাঙালি কমিউনিটির মাঝে কী রকম প্রভাব পড়েছিল, এবং আপনি যখন গিয়েছিলেন বোনের বাড়িতেও সেই সব কথাগুলি যদি একটু শেয়ার করতেন খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে এই ঘটনা যখনই আমি ফেসবুকে প্রথমে দেখি আমি এর সাথে সাথেই যেহেতু ওনাকে এবং ওনার আশেপাশে যারা ছিল তারা আমার এলাকা, আমার ৬ নম্বর ওয়ার্ডের জনগণ, আমি সাথে সাথেই খবর নিয়েছি এবং প্রতিনিয়ত আমি এই প্রোগ্রামগুলা আমি ফলো আপ করেছি। এবং পরবর্তী ২-১ দিনের মধ্যেই যখন আমি জানতে পেরেছি যে রায়হানের বড় বোন লন্ডনে অবস্থান করছেন এবং তিনি তার বিচার চেয়ে লন্ডনের আলতাবালি পার্কে ডেমনস্ট্রেশন করেছেন, তার সাথে অনেক লোক ছিলেন। তখন লন্ডনে আপনারা জানেন লকডাউন চলছে, লোক সমাগম নিষিদ্ধ ছিল। কিন্তু অজস্র আমাদের ফ্রেন্ড বন্ধু এবং ফেসবুকে আমরা যারা আত্মীয় স্বজন সহ যারা যুক্তরাজ্য প্রবাসী, আমরা এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক, যেটা ভাষায় প্রকাশ করার মতো, এবং একটাই সকলের মনে একটাই ছিল, যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। এবং বিশেষ করে যে রায়হানের ২ মাসের একটা শিশু, যে এই শিশুটি তার বাবাকে বাবা বলে ডাকার সুযোগটি পায়নি, এবং সম্পূর্ণ অন্যায়ভাবে সে একটা চাকুরি করে তার জীবিকা নির্বাহের জন্য একটা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে সামান্য বেতনে সে তার জীবিকা নির্বাহ করেছে, এবং তার একটা রুটিন ছিল, সে বিকালবেলা কাজে যায়, রাত্রিবেলা বাসায় চলে আসে। তাকে এভাবে পুলিশি হেফাজতে, পুলিশ কাস্টডিতে নিয়ে প্রহার করে হত্যা করবে, এটা চিন্তা করার কোনো অবকাশই নেই। মানে কি বলবো, মানুষ হিসাবে কোনো মানুষই এটা মেনে নিতে পারবে না। এবং যেখানে আমরা সবাই, যে কোনো ঘটনা ঘটুক না কেন, যে কোনো ক্রাইম ঘটুক, যা কিছু ঘটুক, মানুষ তখন আশ্রয়স্থল খুঁজে পুলিশ, এবং সেই আশ্রয়স্থলে যখন মানুষকে নিয়ে হত্যা করা হয়, এটার আর ভাষা আমাদের তো জানা নেই। এবং বিশেষ করে যুক্তরাজ্যে, কারণ যুক্তরাজ্যে যারা বসবাস করে সে দেশের আইন শৃঙ্খলা সাথে যখন তুলনা করে, কারণ আমরা তো বাঙালি, ওই দেশে থাকি, তখন আমাদের দেশের পুলিশ আর ওই দেশের পুলিশ যখন তুলনা করা হয় তখন কিন্তু আকাশ আর পাতাল হয়ে যায়। আর বিশেষ করে এই ঘটনার পর থেকে আমাদের বাঙালি কমিউনিটি যারা যুক্তরাজ্যে আছেন, বাংলাদেশের পুলিশের উপরে সম্পূর্ণভাবে অনাস্থা চলে আসছে, যে পুলিশ হেফাজতে প্রহার করে মারবে। তারপর যখন আকবরকে ইন্ডিয়াতে যারা খাসিয়ারা যখন তাকে তাদের খাসিয়ারা যখন তাকে আটক করে, এবং আটকের পরপর ২টি জায়গায় ৩টি জায়গায় সে যে বক্তব্য দিয়েছে, সে তো স্বীকারোক্তি বিশ্ববাসী দেখেছে। স্পষ্ট করে বলেছে, যখন খাসিয়ার প্রথম স্থানে আমাকে জানে মেরো না, হ্যাঁ, থোড়া থোড়া হিন্দি বাত করতে হে, পরে ওরা করলো কি, তাদের ওই বাংলা যে কিছু কিছু বলে, সেখানে সে স্বীকার করেছে। তার সাথে প্রথমে বলেছে
7-8 জন ছিল ওই জায়গায় বলেছে, এবং ওই জায়গায় বলেছে কি বলেছে যে তাকে পুলিশের যে কোনো একজন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বলেছেন যে তুমি আপাতত চলে যাও, 2 মাস পরে যখন শান্ত হবে তখন আবার তুমি চলে আসতে পারবে, আমরা টেকুল দিতে পারবো। এটা বিশ্ববাসী দেখেছে, এটা তো তার বক্তব্য। তো আমরা আসলে সাধারণ মানুষ হিসাবে আমরা এইটুকু আশা করব, যেহেতু আকবরকে গ্রেফতার করা হয়েছে এবং পিবিআই ইনভেস্টিগেশন করছে, সরকার এটা সুষ্ঠুভাবে তদন্ত করে দেশের স্বার্থে, পুলিশ বিভাগের স্বার্থে, পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে ওই পুলিশ কর্মকর্তাকে ইনভেস্টিগেশনের আওতায় আনে, তাকেও যেন শাস্তি প্রদান করা হয়। এবং তার সাথে এই আকবর এবং যারা আরও 5-7 জনকে যাদেরকে ইতিমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, এটা আমরা যেটা বুঝি এটা সংঘবদ্ধ কিলিং করা হয়েছে। শুধু আকবর যে কিলিং করেছে তা নয়, আকবর ফাড়ির ইনচার্জ, হি হ্যাভ অল রেসপন্সিবিলিটি, বাট এখানে যারা অন্যরা যারা কিলিং করছে এইটা সংঘবদ্ধভাবে কিলিং করা হচ্ছে। তাই সকলকে আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। আমরা সিলেটবাসী রায়হানকে পাবো না, এই বাচ্চা রায়হানকে বাবা বলে ডাকার সুযোগ পাবে না। যে রায়হানের মা, উনি ওনার সন্তানকে আর পাবেন না। রায়হানের স্ত্রী স্বামী বলে ডাকার সুযোগ পাবে না। রায়হানের বোন ভাই বলে সুযোগ ডাকার পাবে না। কিন্তু যদি আইনের গতিতে এবং বিচারক তার বিচারিক চেয়ারে বসে, অন্যান্য দেশের আরও এই ধরনের ঘটনা ঘটেছে, সাধারণ মানুষ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে যে সাজা দেওয়া হয়, ঠিক তেমনিভাবে আমরা আশা রাখব রায়হানকে যেভাবে হত্যা করা হয়েছে এটাও হত্যা পুলিশি হেফাজতে, এটা হত্যা আরও একটু ডিফারেন্স। এই জন্য যেখানে মানুষ গিয়ে তার বাছার আশ্রয়স্থল খুঁজে সেই আশ্রয়স্থলে হত্যা করা হয়েছে। তো আমাদের দৃষ্টিতে আমরা সাধারণ জনগণ হিসেবে মনে করি এই হত্যাটা জঘন্য হত্যা। সেই হত্যার বিচার অন্যান্য হত্যার বিচারের চেয়ে আরও কঠিন হওয়া উচিত বলে আমি মনে করি। এই পর্যন্ত যে বিচার প্রক্রিয়া বা দুঃখিত যে তদন্ত প্রক্রিয়া যতটুকু হয়েছে, এই ক্ষেত্রে আপনারা কতটুকু সন্তুষ্ট? আমরা তো পর্যবেক্ষণ তো নিশ্চয়ই আপনারা পর্যবেক্ষণ করতে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, কারণ এখানে এই যে বিষয়টা যেটা বললাম যে তাকে পালিয়ে যাওয়ার সহযোগিতাকারী, চুরি যে করে সেও চোর, চোরকে প্ররোচনা দেয় সেও চোর, তাহলে তাকে পালিয়ে দেওয়ার যে সুযোগ যারা করলো তাকে অবশ্যই আইনের আওতায় যদি আনা হয়, অবশ্যই আমরা সিলেটবাসী সরকারকে সাধুবাদ জানাবো এবং যারা পিবিআই তদন্তকারী কর্মকর্তা তাদেরকে ধন্যবাদ জানাবো। কিন্তু যদি তাকে পালিয়ে যেতে যে সহযোগিতা করেছে তাকে যদি আইনের আওতায় না আনে, তাকে যদি ব্যাকডোরে রাখা হয়, তাকে আইন মোতাবেক তাকে আনা উচিত, কিন্তু যদি সেখানে কোনো চালচাতুরি করে তাকে বাঁচিয়ে দেওয়া হয় তাহলে তো আমরা খুশি হব না, এবং রায়হানের পরিবার খুশি হবে না, রায়হানের আত্মা শান্তি পাবে না, এবং এই যে বাচ্চা যে শিশু, সেই শিশুর মনেও শান্তি আসবে না। শিশুর কথা যেহেতু বললেন, তার বাবা হারিয়েছে, মা পুত্র হারিয়েছেন, তাদের পরিবারের তো অপূরণীয় ক্ষতি হয়েছে, সেটি অবশ্যই আমরা সেই ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। তারপরেও তার যে একটা ভবিষ্যৎ আছে, মেয়েটির ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যৎ সুরক্ষার জন্য বা সরকারিভাবে কোনো ক্ষতিপূরণের ব্যাপারে আপনাদের কোনো চাওয়া আছে কিনা? না, এটা তো আমি অবশ্যই মনে করি, যেহেতু সরকারি পুলিশ হচ্ছে রাষ্ট্রের প্রজাতন্ত্র, রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রের কর্মচারী যখন একজন মানুষকে হত্যা করবে, সেখানে তো অবশ্যই রাষ্ট্রের বিবেচনা করা উচিত এই বাচ্চার ভবিষ্যতের জন্য সরকার আশা রাখি কোনো না কিছু একটা করবে। এটা সরকারের আমি আমার পক্ষ থেকে সেটা আমি দাবি জানাচ্ছি যে এই শিশুর জন্য সরকারের পক্ষ থেকে একটা কিছু করে দেওয়ার জন্য, যেহেতু পুলিশ তাকে বাবাহারা করেছে এবং এই রায়হানের মাকে ছেলেহারা করেছে, ওই রায়হানের স্ত্রীকে স্বামীহারা করেছে, রায়হানের বোনকে ভাইহারা করেছে। অবশ্যই সরকার সেখানে এটা সর্বোচ্চ বিবেচনায় নিয়ে এই বাচ্চার ভবিষ্যৎ জীবনের জন্য একটা কিছু করা উচিত বলে মনে করি।
দর্শক, আমরা বারবারই কিন্তু রায়হানের পরিবারের সাথে অনেকবারই কথা বলেছি, মায়ের সাথে অনেকবার কথা বলেছি। মা কিন্তু বারবারই একই কথাই বলছেন যে তার যে পুত্র হত্যা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আহ, একই কথা আসলে কতবার বলবেন তিনি, সেটিও আসলে আমাদের একটু বিবেচনা বোধ থাকা উচিত। আমরা তারপরেও একটু ছোট্ট করে মায়ের সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে সর্বশেষ কোনো যদি আপডেট থাকে এই বিষয়ে, তদন্তের অগ্রগতি সম্পর্কে আপনার সাথে কারো কোনো আলাপ হয়েছে কিনা, জনাব ইমদাদ হোসেন চৌধুরী, যদি একটু আমি এই পাশে। এই যে আসলে সবাই আসছেন এখনো, এই যে ভাইটি লন্ডন থেকে তার তরফ থেকে একটু উপহার নিয়ে আসলেন, পাশাপাশি এখন আসলে আপনাদের তদন্তের যে অগ্রগতি পর্যায়টা কি, আর কি এর মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিংবা আপনাদের কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়েছে কিনা, একটু যদি মা বলতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওই দিন পিপিআই এসেছিলেন আমাদের বাসায়, তো উনি আমাদেরকে 10 মিনিটও সময় দেন নাই। ওনারা শুধু এই কথাই বলছেন যে আমরা এগোচ্ছি, আমরা চেষ্টা করতেছি, সব কিছু গুটিয়ে এনেছি। তখন আমি বলছিলাম উনাকে যে আপনারা কি এগোচ্ছেন আর কি গুটিয়ে এনেছেন, যত আসামি সবই তো আপনাদের হাতে। আর এই যে বারবার বলতেছেন আপনার আবার ইয়ে করতেছেন, এই কি তদন্ত করতেছেন, তদন্ত আর কি করবেন, তদন্ত তো সব এই খুনিরা সব তো আপনাদের হাতে। আর আপনারা আবার তদন্ত করতেছেন, কিন্তু আমাদের কথা ছিল, আমিও বলছিলাম এটা, এই যে হাসান উনি নিজের কানে শুনেছেন রাত্রে 2টা থেকে 5টা পর্যন্ত আমার রায়হানের আওয়াজ, যে আমাকে কেন তোমরা ধরে এনেছো, আমারে কেন মারতেছো, আমি চুরনের টাকা তো না, যদি তোমরা টাকা চাও আমার মা কিন্তু টাকা এনে দিবে, আমার বোন লন্ডনে আছে, তোমরা আমারও মেরো না, আমার মা আমার মেয়ে অপেক্ষা করতেছে, আমাকে তোমরা প্রাণ ভিক্ষা দাও। এই কথা বলছে রাত 2টা থেকে 5টা পর্যন্ত। তখন ওরা খুব মারতেছে। এইটা কিন্তু একজন হাসান সাহেব নামে, উনি পাশের বিল্ডিং এ থাকেন, উনি দেখেছেন, যে শুনেছেন। এবং লতিফ নামে একজন মেয়ে সাহেব, উনি এইরকম ফাঁকে দিয়া দেখেছেন রায়হানকে টেবিলে মাথা ঝুলিয়ে এরকম রাখছে, হাতটা পিছনে নিয়ে বাঁধছে এবং শুধু দুটো হাতে খুব বাড়িয়েছে। এক পর্যায়ে এসে মারতে মারতে রায়হানকে টেবিলে নিচে, এর থেকে এত মায়ের মারতেছে রাত 5টা পর্যন্ত। তখন আমি বলছিলাম যে এই হাসান তো প্যারালাইসিসের রুগী, ওর বাম হাত বাম পা উনি প্যারালাইসিসের রুগী। তখন বলছিলাম এই রুগী হঠাৎ করে মারাও যেতে পারে, তখন তো সাক্ষীর প্রয়োজন থাকবে, এই সাক্ষীগুলো আপনারা নিয়ে নেন, কারণ কোন সময় কার কি হোক বলা যায় না, আপনারা সাক্ষী নেন। এবং এই যে সিএনজি 2টা ড্রাইভার, ওরা দেখেছে আমার ছেলেকে হাঁটাই হাঁটাই আনতেছে এবং সিসি ক্যামেরায়ও আছে, সিএনজি ড্রাইভাররাও বলছে হাঁটাই আনছে এবং মা 5টার পর কান্দে ঝুলাইয়া মেডিকেলে নিচ্ছে। তখন আমি বলছিলাম যে ওদেরকে নিয়ে আপনারা ইয়ে করেন, সাক্ষী নেন, 164-এ সাক্ষী করেন, রেকর্ড করেন, কারণ কোন সময় কেসের কোন লাগে কিটা লাগে, কিন্তু সাক্ষী তো লাগবে। তখন ওনারা এই কথা বললেন, যদি আপনাদের কারো সাক্ষী নিতে হয়, আপনারা যদি কাউকে দিয়ে সাক্ষী দিতে হয়, আপনারা নিয়ে যাইয়েন আমাদের পাশে, আমরা সাক্ষী নেব, কিংবা আপনাদের কাছে এনে রাখেন, আমরা সাক্ষী এসে নেব। এই কাজটা কিন্তু তাদের, এইটা তো আমাদের কাজ না, এই কাজটা তাদের, এবং তারা সাক্ষী নেবে। তারা এই সাক্ষী না নিয়ে তারা শুধু তদন্ত করতেছে। কি তদন্ত করতেছে? এটা তদন্তর তো আমি আর কিছু দেখতেছি না। এবং এই যে আকবরের কাপড় চোপড় কোথায় ছিল, সিম কোথায় ছিল, মোবাইল কোথায় ছিল, সেইটা তারা তদন্ত করে আকবরের মুখ থেকে স্বীকার পেয়েছে বলে বের করতে পারছে, টিল্লার নিচ থেকে আনতে পারছে। কিন্তু আমি এখন পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসা করি, আমার রায়হানের পণ্যের যে কাপড় ছিল সেই কাপড়গুলো তোমরা রেখেছো, রেখে আবার রায়হান এমন একটা ছোটো শার্ট পরিয়েছে, আবার রায়হান নেভি ব্লু প্যান্ট, নেভি ব্লু গেঞ্জি পরে বের ছিল। যখন বের হয় তখন সিসি ক্যামেরায়ও আছে, আমার বাসার পাশে ছিল সিসি ক্যামেরা, কিন্তু আমার রায়হান যখন মৃত অবস্থায় আমরা দেখি তখন ছিল একটা লাল ছোট্ট শার্ট এখনো। কিন্তু এরা কি
তারা শুধু তদন্ত করে, এত কিছু আমরা বলার পরও ওনারা কি তদন্ত করে জানি না। এর বাদে এই আমার ছেলের মোবাইলের কথা বলছিলাম যে এই মোবাইলটাকে টেক করলেই তো আপনারা পাইবেন যে ছেলেটাকে কেউ ডাকাইয়া নিছে না কি করছে, বা কিংবা কোথায় থেকে ধরেছেন তার আপনারা। মোবাইলও পাওয়া যায়নি। জি না, তারে কোথায় থেকে ধরা হয়েছে এবং রাত কয়টায় ধরা হয়েছে তাও আমরা জানি না। আল্লাহর হুকুম রাত 4:33 সে আমার ফোনে ফোন করছিল, তাই পেলাম। আচ্ছা, যাই হোক, আমরা যেটি আরেকটু আসলে বলতে চাই দর্শক, এগুলো আমরা আগের বার যখন এই লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও কিন্তু রায়হানের মা এগুলো বলেছেন। আমরা দেখি আর একটু অপেক্ষা করে, না হলে আমাদের যে রায়হানের পরিবার পরিজনরাই সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে কি হবে। আসলে অনেকে উপহার নিয়ে আসছেন, তারাও গ্রহণ করছেন, সেটি ঠিক আছে, কিন্তু তাদের পরিবারের জন্য সবচেয়ে বড় উপহার হবে রায়হানের হত্যাকারী যারা আছেন তাদের যেদিন দৃষ্টান্তমূলক শাস্তি হবে সেই দিনের অপেক্ষায় আমরা সবাই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। একটু আপনার লাগে সমস্যা না, নলে মাছ জি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি এতক্ষণ শুনলেন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিলেট জেলা বিএনপির, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, এবং পরবর্তীতে আমরা শুনেছি ওনার মায়ের রায়হান ভাইয়ের মায়ের কথা শুনেছি। এখন কথা বলবো রায়হান ভাইয়ের চাচা। রায়হান ভাই জানেন আমরা ছোটোবেলায় ওনার থাকা অবস্থা ওনার বাবা মারা গেছেন, পরে চাচাই কিন্তু রায়হান ভাইকে পালিয়ে বড় করেছেন। চাচার কাছ থেকে আমি একটু কথা জানতে চাচ্ছি যে এই মুহূর্তে বিচার কার্যদিন কতটুকু এগিয়েছে এবং কিভাবে আছে যদি একটু বলতেন। বর্তমানে ওই গত 4-5 দিন আগে ওই আওলাদ সাহেব আসছিলেন পিবিআইর, ওনার কাছ থেকে আমরা মোটামুটি অনেক কিছু শুনছি এবং বলছেন উনি আশ্বাস দিয়েছেন যে 10-15 দিনের মধ্যেই উনি চার্জশিট দাখিল করবেন এবং তদন্ত মোটামুটি শেষ পর্যায়ে এসেছে এবং সুষ্ঠু যতটুকু উনি পেয়েছেন ততটুকুই উনি দিবেন এবং কোনো অবহেলা করতেছেন না এবং সুন্দরভাবেও আমরা দেখছি যে এগুচ্ছে। তাই আশা রাখছি আমরা সুষ্ঠু বিচার পাব, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের উনিও সিলেটের, তাই সবাই মিলে পুরা বাংলাদেশের মানুষ সবাই সহযোগিতায় বা আমাদের নেত্রী মহোদয় উনিও খুব আপ্রাণ চেষ্টা করতেছেন দ্রুত বিচার করে জনগণের সম্মুখে এটা প্রকাশ করবেন এবং আমাদেরকে সান্ত্বনা দিবেন। এবং রায়হানের আম্মার একটাই কথা এবং আমাদের ফ্যামিলিরও এইটাই আশ্বাস যে আমরা সুষ্ঠু বিচার পাবো ইনশাল্লাহ, এবং যত তাড়াতাড়ি বিচারটা হয় এইটাই আমরা সবসময় মন্ত্রী মহোদয় ওনাদের কাছে জানাইতেছি। আপনার আশা করি হয়তো 10-15 দিনের মধ্যে চার্জশিট পাইলে আমরা সব কিছু বুঝতে পারবো যে কতটুকু এগোচ্ছে। আরেকদিন আপনাদের কাছে এসেছিলাম বা আপনাদের তথ্য নেওয়ার সংগ্রহ করার চেষ্টা করেছিলাম, তখন আপনারা একটা আমাদেরকে নিউজ দিয়েছিলেন যে সেটা হচ্ছে যে এই আপনাদের বাসার পাশেই কিন্তু ওখানে আকবর এবং মুরাদ সহ আরও একজনের বাসায় কিন্তু ওরা বসে আড্ডা দিত, সেখানে হয়তো বা রায়হান ভাই জেনে গিয়েছিলেন এবং তাদেরকে বাধা প্রদান করেছিলেন। আপনারা বলেছিলেন যে আপনারা লক্ষ্য করেছেন যে এটার কারণ হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে, এই ব্যাপারে কি বলবেন? এইটার ব্যাপারে ওই আলিমুদ্দিনের বাসা, ওই আলিমুদ্দিনের বাসায় নিচতলায় ওরা সবসময় আসতো এবং ওই রায়হান যে বাসায় থাকতো বা ওই রায়হানেরই রায়হানে বাধা দিছিল। 2-3 বার ওই আলিমুদ্দিনের সাথে তার ঝগড়া বিবাদ হয়েছে এবং আলিমুদ্দিন এটাতে কতটুকু আছে এখনও আমরা পাচ্ছি না, তদন্ত সাপেক্ষে এটা বুঝতে পারবো।
জি দর্শকবৃন্দ, একটু ইন্টারনেট প্রবলেমের জন্য আমরা একটু সমস্যা চলছিল। আবার আমাদের সাথে যুক্ত হচ্ছি চাচার সঙ্গে, যে এই বিষয়ে পরবর্তী কি হলো, যে ওই যে কি বললেন নামটি আপনাদের, আলিমুদ্দিনের বাসায় কি হয়েছে, যে একটু প্রথম থেকে আবার বলতেন, ইন্টারনেট সমস্যা চলে জন্য। আলিমুদ্দিনের বাসায় একজন চেয়ারম্যান থাকতো নিচতলায় ভাড়া দিয়া, এবং ওই বাসায় কুকর্ম চলতো, এবং আকবর এখানে আসতো। এরপরে ওই যে নাটক করতো যে মুরাদ, ওরা সব সময় এখানে আসা যাওয়া করতো, এবং এখানে তারা নাটকের কাজ টাজ করতো। মেয়েরা অনেক আসা যাওয়া করতো। তাই রায়হানে বাধা দিছিল, যে কয়েকবার বাধা দিছিল। ওই বাধার পরেও ওই আলিমুদ্দিন বলছিল যে রায়হান তোকে আমি চিনাবো। এখন ওইটার ব্যাপারে আমরা মোটামুটি পিপিআইকে বলেছি, এবং পিপিআই তদন্ত করতেছে। দেখা যাক, যদি কোনো সূত্র মিলে বা পাওয়া যায় তাহলে তারও বিচার হবে ইনশাল্লাহ। যদি তার ইঙ্গিতে কিছু করা হয় তাহলে অবশ্যই আমরা তো দেখব, এবং তদন্ত সাপেক্ষে এটা বোঝা যাবে কতটুকু ইয়েতে। এখন পর্যন্ত জেল হাজতে যে রিমান্ড, প্রথম গ্রেফতারের পর যে রিমান্ড নিয়েছিল 7 দিনের পর আমাদের আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছিল। এর পরবর্তীতে কি আর কখনো রিমান্ড কি চাওয়া হয়েছিল, বা এরপরে বিচার যখন কার্যকর উঠেছিল তখন কি কি হয়েছে যদি একটু বলতেন। তখন ওই আকবরের রিমান্ড শেষ হওয়ার পরে সাইদুরকে রিমান্ডে আনা হয়েছিল। তো এই সাইদুর 3 দিনের রিমান্ড শেষে সেও তার তথ্য যতটুকু জানে বা যতটুকু করেছে এটা বলছে, এবং আকবরেও যা বলার তা বলছে। এখন দ্বিতীয় দফায় আকবরকে হয়তো এখনও আনা হচ্ছে না। যদি পিপিআই বলছে যে যদি দরকার মনে করে তাহলে আবার আকবরকে রিমান্ডে আনবে। চাচা জি, থ্যাংক ইউ চাচা। আপনার সাথে আমি একটু কথা বলবো। আমাদের চাচা, যিনি রায়হান ভাইয়ের চাচা, যিনি আমেরিকা থেকে এসেছেন, ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন চাচা সুদূর আমেরিকা থেকে এসেছেন ভাতিজার মৃত্যু খবর শুনে। এই মুহূর্তে চাচার সঙ্গে কথা বলবার চেষ্টা করব। চাচা, যে আমাদের রায়হান ভাইয়ের যে হত্যাকারী আকবর গ্রেফতার হওয়ার পরে আমরা দেখেছি আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। 7 দিনের রিমান্ড মঞ্জুর শেষে তাকে আবার আদালতে হাজির করা হয়েছিল। তারপরে দেখতে পেয়েছি আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছিল। তো এই জেল হাজতে প্রেরণ করার পর কি আর কখনো কি পিবিআই তাদের আদালতে রিমান্ড চেয়েছিল কি? এই বিষয়ে যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমি যখন পিবিআই তাকে আদালতে হাজির করে আকবরকে, আমি আদালতে ছিলাম। তো আমার কাছে খুবই খারাপ লাগছে, পিবিআই আকবরের 7 দিন রিমান্ডের পরে 164 জবানবন্দির জন্য আবেদন করে নাই, এবং তদন্ত কর্মকর্তা তাকে পুনরায় রিমান্ডের জন্য আবেদন করে নাই। তারপরে পিবিআই সাংবাদিকদের সাথেও, পিবিআইয়ের যে তদন্ত কর্মকর্তা, উনি কোনো কথা বলেন নাই, উনি চলে গেছেন। তো সেখান থেকে মনটা আমার খারাপ হয়ে গেল যে পিবিআই তদন্তটা আসলে কিভাবে হচ্ছে, একটু খারাপ লাগছে। তো আমি আশা করব তারা যেন সঠিকভাবে তদন্ত করে এবং আকবরকে পুনরায় রিমান্ড নিয়ে সব কথাগুলো বাহির করে, সে রায়হানকে কেন হত্যা করেছে এবং কারা কারা জড়িত। আকবর তো ইন্ডিয়াতে যখন প্রথম ধরা পড়ে, খাসিয়াদের কাছে তো সে সব কিছু বলে দিয়েছে যে আমি এখানে আরও 6-7 জন আমার সাথে ছিল রায়হানকে হত্যা করার সময়, এবং ঊর্ধ্বতন 2 জন কর্মকর্তা বলেছিল যে তুমি 2 মাস গা ঢাকা দিয়ে থাকো, তারপরে ওইটা তুমি চলে আসবে। তো এই কথাগুলো তো সে বলে দিয়েছে, সারা ওয়ার্ল্ডের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে। পিবিআই এই কথাগুলো কি করতেছে আমরা বোধগম্য হচ্ছে না, বা তদন্তর খাতিরে হয়তো তারা আমাদেরকে বলছে না। তো আমি আশা করব পুনরায় আকবরকে রিমান্ডে নিয়ে সব কিছু বাইর করে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য। আরও একটা ঘটনা, পিবিআই আমাদের বাসায় আসছিল তদন্ত কর্মকর্তা 1 সপ্তাহ আগে। নাম কি ওনার? আওলাদ হোসেন। তো উনি আসছিল, আসার পরে রায়হানের মার সাথে কথা বলেছেন।
উইদিন 5 মিনিট বা 10 মিনিট কথা বলেছেন। উনি জানতে চাইছিলেন যে কেসের আপডেট, তদন্ত কী হচ্ছে। তো উনি বললেন যে হ্যাঁ, তদন্ত আগ বাড়ছে, আশা করা যাচ্ছে ভালোই। এইগুলা বললে নাকি ওনাকে সান্ত্বনা দিলেন। আরও একটা জিনিস, রায়হানের মা বলছিলেন যে যারা সাক্ষী ছিলেন এই টাইমে, যেমন উপরে 2 জন, এই একটা বোর্ডিংয়ের বর্ডার 2 জন, তারা সাক্ষী দিয়েছিলেন। তারা বলেছিলেন যে রায়হানকে যখন পিটানো হচ্ছে, রায়হান বলছিল যে আমি চোর না ডাকাইত, আমাকে কেন মারতেছেন, আমার একটা বাচ্চা আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি চোরও না ডাকাইত না। এই কথাগুলো ওনারা শুনেছেন। প্রায় 3 ঘন্টা পিটাচ্ছিল রায়হানকে, বেদম প্রহার করছিল। রায়হানের চিৎকার শুনেছিলেন এই 2 জন লোক, এবং সিএনজির ড্রাইভারও 2 জন। যখন রায়হান সুস্থ অবস্থায়, আমরা ফুটেজের মাধ্যমে দেখেছি, সুস্থ অবস্থায় এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ঢুকছিল, এবং যখন তাকে সে বাইর হয় তখন 4 জন না 3 জন লোক ওকে কাঁধে ভর করে ওকে নিয়ে সিএনজিতে উঠায়। তো এই সাক্ষীগুলা বলছিল রায়হানের মা পিবিআই যে তদন্ত কর্মকর্তাকে, যে আপনারা এই সাক্ষীগুলার 164 জবানবন্দি করেন, করে কোর্টে নিয়ে, কখন কার কী হয় বলা যায় না। পিবিআইয়ের যে তদন্ত কর্মকর্তা উনি একটা হাস্যকর কথা বলছেন, যে সেটা মানে আনবিলিভেবল। উনি একজন দায়িত্বশীল অফিসার, কিভাবে এটা বলেন? উনি বললেন রায়হানের মাকে, আপনি এই সাক্ষীদেরকে নিয়ে আসবেন অথবা ওনাদেরকে নিয়ে যাবেন আমার কাছে, আমি সাক্ষী নেব। এটা কি উনি বলতে পারেন? ওনাদের কি দায়িত্ব নাই এটা? অবশ্যই। তো এইটাই একটা প্রশ্ন আসে যে কিভাবে উনি কি করতেছেন। আপনারা তো বলেছিলেন যে এখানে যদি কোনো ভালো বিচার না পান তাহলে উপরের দিকে আপনারা যাবেন। আপনাদের কাছে আমি আরো কয়েকবার এসেছিলাম, এবং আপনারা তখন বলেছেন, লাস্ট যখন আমি আপনাদের কাছে তখন বলেছেন আপনারা যদি এরকম বিচারে সন্তুষ্ট না হন তখন কিন্তু আপনারা উপরের দিকে যাবেন। এই সম্পর্কে এখন আপনাদের যে কে কে কার্যক্রম চলছে এই বিচার কার্যক্রম উপরের দিকে নেওয়ার জন্য? যদি আমরা পিবিআই যে আওলাদ হোসেন সাহেবের যে তদন্তটা, আর উনি যে কথাগুলো বলেছেন যে সাক্ষীদেরকে আমরা নিয়ে আসবো, উনাকে নিয়ে ওনার অফিসে নিয়ে যাব, উনি মানে এইগুলোতে পারবেন না হয়তো, মেবি এর জন্যই তো বলছেন আমরা নিয়ে আসার জন্য। তারপরে হ্যাঁ, আমরা যদি সন্তুষ্ট না হই, উনি সন্তুষ্টজনক কোনো কিছু আড়াল করার চেষ্টা করেন, আমরা ইনশাআল্লাহ যতদূর যাওয়ার আমরা যাব। প্রয়োজন বোধে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, ইভেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি আমাদের সিলেটের অভিভাবক, উনিও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো ব্যাপারে উনি সাহায্য সহযোগিতা করবেন। তো আমরা যাব ইনশাআল্লাহ। এরপরে হাইকোর্টেও তো আমাদের একটা রিট দেওয়া আছে, ব্যারিস্টার ফয়েজ সাহেব আছেন, ব্যারিস্টার চৌধুরী এবং ব্যারিস্টার সুমন সাহেবও এই ব্যাপারে আসছিলেন। হয়তো আমরা করব, বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং রিটও দেওয়া আছে। আশা করি ওই লাইনেই আমরা অ্যাডভান্স হব। তো আমি চাইছিলাম যে পিবিআই হয়তো, আমরা তো আগে পিবিআই সম্বন্ধে একটা ভালো জিনিস জানতাম, পিবিআইয়ের একটা গুড আছে, তো পিবিআই হয়তো ভালো কোনো কিছু করবে। তো এইটা, আর পিবিআই অফিসার যখন এখানে আসলেন আমাদের বাসায়, আমি তখন কোর্টে ছিলাম, আমি বলছিলাম যে আমি আসতেছি, হঠাৎ একটা ফোন চলে আসলো, এই যে সাসপেন্ড বাতেন, এসআই সাসপেন্ড করছিল রায়হানের তো সাবেক যে আইও, ও ফোন করলো, ফোন করার সাথে সাথে উনি চলে গেলেন, আর এক মুহূর্ত বসেন নাই। অনেক কি কথা হচ্ছে আপনার কি শুনতে? সেটা শুনি নাই। উনি বাতেন, যিনি কথা বলতেছেন ওনার তো কিছু একটা কথা শুনতেছেন না, ওইটা উনি কি বলছেন, উনি তো বাতেন বলেই উনি চলে গেলেন, যে বাতেনকে দেখা করতে হবে ওর সাথে, এই বলে চলে গেলেন। যে যাকে সাসপেন্ড করা হয়েছে রায়হানের এই সাবেক তদন্ত কর্মকর্তা আওলাদ সাহেব তখন উঠে চলে গেলেন। আই ডোন্ট নো হোয়াট গোয়িং অন। এরপরে আপনাদের সঙ্গে যোগাযোগ করেন না? এরপরে উনি আর আমাদের সাথে যোগাযোগ করেন নাই। তদন্তটা কিভাবে হচ্ছে আমার আই ডোন্ট নো।
আমরা দেখেছি আপনাদের বাড়িতে কিন্তু রায়হান ভাই মৃত্যুর পরে কিন্তু অনেক নেতাকর্মী, বর্তমান সরকারের অনেক নেতাকর্মী এবং আমাদের বিরোধী দলীয় অনেক নেতাকর্মী আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, সান্ত্বনা দিতে এসেছিলেন এবং বলেছিলেন বিচার কার্যক্রম চালিয়ে নেবেন। ওনাদের এই অবস্থায় ওনাদের বিবৃতি কি, ওনাদের সঙ্গে কোনো যোগাযোগ করার পর ওনারা কী আপনাদেরকে আশ্বাস দিচ্ছেন বা কী বলতেছেন বা কীরকম তাদের সহযোগিতা তাদের কাছ থেকে পাচ্ছেন যদি একটু বলতেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করি। জি আমি আমেরিকা থেকে আসার পরে জি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমি মিটিং করেছি। ওনার সাথে প্রায় 1.5 ঘন্টা ছিলাম ওনার অফিসে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও উনি কথা বলেছেন, ক্যাবিনেট মিটিংয়েও রায়হানের বিষয়ে উত্থাপন করেছেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। তো এরপরে এত কাল বিলম্ব হওয়ার কারণটা কি মনে করেন আপনি? তো আমি বুঝতে পারছি না কেন যে তারা কাল বিলম্ব করতেছে, অথবা এইভাবে একজন তদন্ত কর্মকর্তা বললেন যে আপনারা সাক্ষী নিয়ে আসেন রায়হানের মাকে। হ্যাঁ, এইটাই আমার মানে একটা কি হচ্ছে মনে হয় যে আপনারা সাক্ষী নিয়ে আসেন, তারপরে আমি এসে সাক্ষী নেব। উনার কি সেটা কি উনার তদন্তে নাই? আচ্ছা, এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলা বললেন আর পিবিআই অফিসার যে কথাগুলা বললেন, আপনার কি মনে হয় না আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সান্ত্বনা ছিল, নতুবা এরকম কথা কেন বাহির হবে আমাদের পিবিআই অফিসারের কাছ থেকে? আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা আমাদের সাথে সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন সাহায্য করবেন এবং যা লাগে আইনি ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। ওনারা বলেছেন আমরা মানে এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। পিবিআই যদি তার রিপোর্টেও বায়াসড হয়ে যায় আকবরের সাথে, আমরা চ্যালেঞ্জ করব এবং আমরা আবার যাব, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব, পররাষ্ট্রমন্ত্রী, ইভেন প্রধানমন্ত্রীর কাছে আমরা যাব। কিন্তু ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা ছাড় দেব না। দেশে বিদেশে আগে যেভাবে আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা, সেইভাবে প্রয়োজনবোধে সারা দেশবাসী, সিলেটবাসীকে নিয়ে এবং দেশ বিদেশে যারা আমরা সিলেটবাসী আছি, বাংলাদেশের সব আছি, ইনশাআল্লাহ আমরা আবার প্রয়োজন বোধে কোনো আন্দোলন গড়ে তুলব। আপনি যখন আমেরিকায় প্রবাসে ছিলেন তখন কিন্তু আমাদের রায়হান ভাই কিন্তু হত্যা হয়েছিলেন এবং সেটা পুলিশের নির্যাতনে হত্যা হয়েছিলেন এবং নির্মমভাবে তাকে রাতভর নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। সেটা পরিকল্পিত হোক বা অপরিকল্পিত হোক, হত্যা করা হয়েছে সেটা আমরা সবাই জানি। এবং সেই হত্যার পরে দেখেছি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সকল মিডিয়া কিন্তু আপনাদের পরিবারের পাশে ছিল এবং আপনারা দেখেছেন সিলেটবাসী তথা সারা বাংলাদেশের মানুষরা আপনাদের এই ঘাতক আকবরের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ করেছে, মিছিল মিটিং করেছে এবং ঘাতক আকবরকে ধরার পরেও সেই অব্যাহত ছিল। শেষ পর্যন্ত যখন রিমান্ডে নিয়ে যখন পিবিআই তা আকবরকে নিয়ে যায় জেল হাজতে, তারপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। সেটা কি আপনাদের পরিবারের পক্ষ থেকে কোনো মেসেজ পাওয়ার পর বন্ধ হয়েছে না অটোমেটিক বন্ধ হয়েছে? আমরা সম্মান জানাইছিলাম বা জানাচ্ছি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে। উনি আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের ওনার নির্বাচনী এলাকা। উনি আমাকে বলেছেন যে ঠিক আছে, এটা সর্বোচ্চ এই ব্যাপারে ইভেন প্রধানমন্ত্রী সহ সবাই রায়হানের বিচার, সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত বিচার হবে, এই আকবরের ক্যাপিটাল পানিশমেন্ট হবে। সেটাই আমাদেরকে উনি সান্ত্বনা দিয়ে বলেছেন, আপাতত আপনারা এটা বন্ধ করেন, বিচার ভালো হবে। এইসব আশ্বাস এইগুলাতে আমরা বিলিভ করি যে ইনশাআল্লাহ সিলেটের মাটিতে কেউ কখনো অন্যায় করে রেহাই পায় নাই। 360 অলিয়ার পবিত্র ভূমিতে ইনশাআল্লাহ আমরা সিলেটবাসী পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি। আমরা সব সময় আমরা ন্যায়ের সাথী এবং ন্যায় বিচার দাবি করব। সারা সিলেটবাসী আমরা হয়তো আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে এই যে মানুষগুলো আপনাদের পরিবারের পাশে ছিল, সবসময় কাছে ছিল এবং মিছিল মিটিং করেছে, তো তাদের উদ্দেশ্যে যদি একটু কথা বলতেন। আমি সর্বপ্রথম
মিডিয়াকে ধন্যবাদ জানাবো। ওনাদের অক্লান্ত পরিশ্রম করেছেন রায়হানের জন্য, অনেক কষ্ট করে দিন রাত এক করে তারা রায়হানের ব্যাপারে সোচ্চার ছিলেন, এখনও আছেন। এখনও আমাদের বাড়িতে প্রতিদিন কেউ না কেউ মিডিয়ার মানুষ আসছেন। তাদেরকে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং দোয়া করি তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন। আর আমার সিলেটবাসী তথা সারা বাংলাদেশের মানুষ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সিলেটবাসী দেশ বিদেশের সবাই আমাদের পরিবারের সাথে ছিলেন রায়হান হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে। অনেক ইংল্যান্ড আমেরিকাতে সবাই ডেমনস্ট্রেশন আন্দোলন করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন। এখনও মানুষ খবর জানতে চাচ্ছে কি হচ্ছে। আজকেও একজন লন্ডন থেকে একজন ভদ্রলোক আসছেন, উনি আমার বাতিজি লন্ডনে থাকে, রায়হানের বোন, তার বাসায়ও গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে এসেছেন। এখন লন্ডন থেকে আসার পরেই আমাদের বাসায় এসেছেন, রায়হানের বাচ্চাকে দেখেছেন, রায়হানের মাকেও সান্ত্বনা দিয়ে গেছেন। এইভাবেই সবাই যারা এরকম করতেছেন সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখেন। জি, অসংখ্য ধন্যবাদ চাচা। একটু যদি আপনি বলতেন, আপনি তো এই পরিবারের সকল মোট কতজন ছিলেন? 14 জন। আমাদের পরিবারের মোট 21 জন। 21 জনের আপনি মনে হয় অ্যাপ্লাই করেছিলেন এবং জানুয়ারিতে সম্ভবত তাদের সবার যাওয়ার কথা ছিল। জি, জানুয়ারিতে সবার যাওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রায়হান ভাইয়ের স্ত্রী এবং মেয়ে যাওয়াটাও একেবারে না হয়ে গেছে, যেতে পারবেন না। তো এই বিষয়ে কি চিন্তাধারা করছেন? এখন তো সে ছিল মেইন, যে সে মারা গেলে তো আর হবে না, এটা নেই। কিন্তু এই খুনি আকবরের জন্য, এই খুনি আকবরই এই তার রায়হান এবং তার বাচ্চা, তার বউ, তার মা, সবাইকে, একটা ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দিয়েছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিয়েছে। তো এই খুনি আকবরের আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই, তার মৃত্যুদণ্ড দাবি করছি। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ যদি একটু রায়হান ভাই মেরে আমাদের জি একটু তো আমরা জি দর্শকবৃন্দ শুনলেন। প্রথমে আমরা কথা বলেছিলাম সিলেট জেলা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন ভাইয়ের সঙ্গে, তারপর কথা বলেছি রায়হান ভাইয়ের মায়ের সঙ্গে, এখন পরে কথা বলেছি যিনি ছোটোবেলা থেকে রায়হান ভাইকে পালিয়ে বড় করেছিলেন ওই চাচার সঙ্গে, এবং পরবর্তী কথা বলেছি যে চাচা আমেরিকা প্রবাসী এবং যিনি চেয়েছিলেন যে রায়হান ভাই সহ রায়হান ভাই পুরো 21 জন ফ্যামিলির সদস্যকে এই জানুয়ারিতে আমেরিকায় নিয়ে যাওয়ার প্রসেস করছিলেন। কিন্তু আকবরের এই অমানবিক কার্যকলাপের কারণে, রায়হান ভাইকে নির্যাতনের পর হত্যা করার কারণে রায়হান ভাইয়ের পরিবারটি একদম ভেঙে পড়েছে। পরিশেষে দুটি মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে, তাদের ভবিষ্যৎগুলা সেই দেখতে পেয়েছি আমরা। রায়হান ভাইয়ের মা তার রায়হান ভাইয়ের মেয়েকে নিয়ে কুলে নিয়ে বসে আমাদের সাথে সংবাদ সম্মেলন করেছেন, সংবাদের কথা বলেছেন এবং একটু পরে চাচা দেখেছিলাম আমরা বসে আছিলেন। তো এই মুহূর্তে আর দেখতে পাচ্ছেন সেই রায়হান ভাইয়ের মেয়েকে আমি একটু নিয়ে কথা বলার চেষ্টা করবো। দর্শকবৃন্দ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন এই যে ফুটফুটে বাচ্চাটি, একটু আগেই দেখেছেন তার মুখে হাসি, তারপরে দেখেছেন চাচা যখন এখানে নিয়ে বসেছিলেন দাদা, উনি কিন্তু অনেক বছর বড় কান্না করতেছিল। এই শিশুটির সামনের ভবিষ্যৎটি কী হবে আমার তো জানা নেই। আপনারা আমার কাছে যদি কোনো উত্তর থাকে আপনাদের কাছে, সেটা আমাদেরকে জানিয়ে দিবেন যে রায়হান ভাইয়ের যে চাচার এই যে রায়হান ভাই যে এই মেয়েটি, যার সঙ্গে রায়হান ভাই অফিস না করে অফিস সময় ছেড়েও অনেক আগে চলে আসতেন এই মেয়ের সঙ্গে খেলা করার জন্য। দেখুন কিভাবে হাসি করছে মেয়েটি। এই ফুটফুটে বাচ্চা আজ যদি যখন কথা বলা শিখবে তখন কাকে বাবা বলে ডাকবে, কাকে আব্বু বলে ডাকবে, যখন হুচ হয়ে পড়ে যাবে তখন কে তার হাতের আঙ্গুলটি ধরবে এবং ভরসা দিবে মা তোমার কিছু হয়নি। এই কথাগুলো কে বলবে আজকে আমার জানা নেই, আমার কোনো ভাষা নেই। আমি যখনই আসি এই বাড়িতে এই মেয়েকে যখন দেখি আমি নিজে কন্ট্রোল করতে পারি নিজের আবেগগুলা। তো দেখতে পাচ্ছেন এই মেয়েটি আর ফুটফুটে অবুঝ শিশুটি, আজকে সে নির্দোষ, তার বাবা ছিল, কিন্তু কি জন্য ঘাতকগুলা নির্মমভাবে তাকে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে। কেউ যদি চাকু দিয়ে মেরে ফেলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়, কষ্ট কম হয়, কিন্তু সারা রাত প্রহারের পর যখন একটা মানুষের মৃত্যু হয়, তারপর হাতের আঙ্গুলগুলি যখন টেনে হিচে যখন তোলা হচ্ছিল
তখন একটা মানুষের কত কষ্ট হচ্ছিল। এই কথা যখন রায়হান ভাইয়ের মা যখন আমাদের সামনে বলেন, তখন বুক ফেটে যাচ্ছে, মনে হয় জিন্দা মারা যাওয়ার উপক্রম হয়। আমার পাশেই বসে আছেন সেই রায়হান ভাইয়ের আম্মা, উনি কথাগুলো শুনছেন এবং কাঁদতেছেন। আজ কয়েক মাস যাবৎ উনি কেঁদেই চলছেন। শুধু উনি নয়, ওনার সঙ্গে ওনার যে আজকে এই নাতি রায়হান ভাইয়ের মেয়ে, ও কাঁদতেছে। উনি বলেছেন আমাদেরকে যে রায়হান ভাইয়ের যেদিন মৃত্যু হয়েছে ওই দিন সারাটা দিন রাত্রে ওই মেয়েটি কান্না করে, সম্ভবত বাবাকে খুঁজে, বাবা আজকে রাত্রেই আমাকে আসবে, কুলে নিবে, আমাকে জিজ্ঞাসা করবে মা কেমন আছো। আপনারা দেখেছেন মারা যাওয়ার আগের একটা ভিডিও ক্লিপ, সেখানে রায়হান ভাই জিজ্ঞাসা করতেছিল ডাক্তার তোমাকে কিভাবে ইঞ্জেকশন দিয়েছে, তুমি কষ্ট পেয়েছো, আর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব না, আর তোমাকে কষ্ট দিব না। আজকে এই কথাগুলো কে বলবে? কে আছে এই রায়হান ভাইয়ের এই মেয়েকে এভাবে সান্ত্বনা দিবে? হয়তো বা পরিবারের অনেক লোক আছেন, কিন্তু বাবার যে অভাবটি সেটি কেউ পূরণ করতে পারবে না, সেটি কেউ পূরণ করতে পারবে না। আমরা দোয়া করি অবশ্যই এই মেয়ের জন্য, যদিও কিছু করতে না পারি তবে দোয়া করতে পারি একটা জিনিস মহান রবের কাছে, যেন আল্লাহ তাআলা এই মেয়েকে দুনিয়াতে এবং নেক হায়াতে তৈবা দান করুন এবং দিনদার আমলদার মুখলেসিন বানান, এই দোয়াটা করতে পারি। আর আরেকটি কথা বলতে পারি আল্লাহর দরবারে, যে আকবর যেভাবে রায়হান ভাইয়ের এই মেয়েকে এতিম বানিয়েছে, আকবরকে ফাঁসির মাধ্যমে এবং আকবরের পরিবারের এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য আল্লাহ তাকে বুঝিয়ে দিতে হয় যে একটা ছেলে হারানো, একটা পরিবারের একজন মানুষ হারানো কত বেদনার, কত কষ্টের, সেটা তাকে বুঝিয়ে দেওয়া হয়। এবং কেউ যেন আর কখনো এভাবে মৃত্যু না হয়, কোনো মানুষের অপমৃত্যু না হয়, পুলিশি নির্যাতনে হোক বা কোনো মানুষের দ্বারা হোক, কোনো পরিবারের জন্য এরকম কোনো ক্ষতি যেন না হয়, সেটাই আশা করব। এবং এই মেয়েটির নাম হচ্ছে আলফা। সবাই দোয়ার যখন হাত উঠাবেন নামাজের সময়, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, জোর হাত করে আপনারা সবাই এই মেয়ে আলফার নাম ধরে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াতে তৈবা দান করে এবং মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।